এদের কোনো নৈতিক অধিকার নাই, ক্ষমতায় আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। এরা দেশকে নিয়ে ভাবে না, দেশের মানুষ নিয়ে ভাবে না, এরা কোনো কিছু নিয়ে ভাবে না, এবং ইলেকশন নিয়েও ভাবে না। এদের ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার, একটা যোগ্যতা দরকার, আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই। এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য, আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য। হ্যাঁ, পলিটিশিয়ান অনেক ভুল করছে, আবার শুদ্ধ তো পলিটিশিয়ানই করছে। তা আপনারা কি কি শুদ্ধ করছেন গত 7 মাসে বলেন না ভাই, আমরা একটুখানি। গত 7 মাসে আপনারা কি এমন কাজ করছেন যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি? আপনারা বলছেন আমরা অনেকগুলি সংস্কার কমিশন করছি, এই কমিশনগুলিকে আপনাদের মার্ক হয়েছে? আপনারা এখানে যে কোনো কিছু হলেই বিদেশি নাগরিক এক থেকে নিয়ে আসেন, হাজির করেন, যে এই সব আমার সমাধান করে দেবো। আমার দেশের লোক নেই না। জিনিসটা হলো অন্যায় লোকে করবে, এবং সেই অন্যায়ের আপনি যদি সাজা দিতে পারেন, শাস্তি দিতে পারেন, দ্বিতীয়বার অন্যায় করতে ভয় পাবে। এই তো নিয়মটা। এখন এই যে আমরা বলছি যে মব বলছি আমরা, না শাস্তি হচ্ছে কোনোটা। আমি একটা লোকের এক্সাম্পল দিই আপনাকে, যে শাহবাগের যে ঘটনাটা ঘটলো, শাহবাগের ঘটনাটা যে মেয়েটাকে এইরকম মানে হেনস্থা করা হলো, সেই মেয়েটাকে কিন্তু এই মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে। কথাটা খেয়াল করেন, যে লোকগুলো ওখানে সামনে বসেছিল, এই যে পাগড়ি মাথায় অমুক তমুক, এবং তারা মোবাইল নিয়ে ভেতরে পুলিশের ভেতরে ঢুকে গারদের ভেতরে থাকা ওই লোকের সঙ্গে কথা বলে তার ওটা ভিডিও করেছে, ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে, সেই লোকগুলো চেহারা আপনারা দেখেন নাই? এরা কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয় নাই। শের খান নাকি কি যেন নাম তার একজনের, তারা তো কেউ অ্যারেস্ট হয় নাই। তাহলে ওনারা আগামীকালকে তো আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, গুলশানে যে ঘটনাটা ঘটলো, আমি খালি এটা বলছি না, আমি পুরো আইন শৃঙ্খলা নিয়ে বলছি। গুলশানে যে ঘটনাটা ঘটলো, বাড়ির ভেতরে লোকজন আছে, সখানে লোক অথবা 50-60 জন লোক ভেঙে ভিতরে ঢুকলো। যদি ওখানে 100 জন লোক থাকে, আমি একেবারে নিশ্চিত আপনি 100 জনকেই পেয়ে যাবেন যদি বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলি আপনি চেক করেন। সবগুলো টেলিভিশন ওটা কিন্তু লাইভ প্রচার করেছে। 3 জনকে তারা দায়ী করছে, এটা নিয়ে আবার আপনার প্রধান উপদেষ্টা প্রেস বিশেষ বাহাদুরি করে দেখালো 3 জনকে ধরা হয়েছে, এরা কে মানে দিছে, এদেরকে উস্কানি দিছে, তাকে আইডেন্টিফাই করছে। আরে ভাই, উস্কানি তো দিতেই পারে, ওকে আপনি ধরেন, আমার কোনো আপত্তি নাই। এই উস্কানিতে যারা নাকি উত্তেজিত হয়ে হামলাটা করলো, তাদেরকে ধরছেন। তাদেরকে আপনার সবগুলিকে ধরতেন, তাহলে কিন্তু আর কেউ উস্কানি দিলেও কেউ আসতো না। উস্কানি কখন দেয়? যখন উস্কানিতে কাজ হয় তখন উস্কানি দেয়, নাহলে উস্কানি দিত না। কয়েকদিন আগে একটা ঘটনা আমি বলি, এটা কেউ দেখলাম যে খুব বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই। পটুয়াখালীতে এক দম্পতি যাচ্ছে ডাক্তারের কাছে মোটরসাইকেল, পটুয়াখালীর কলাপাড়ায় বাইকে করে যাচ্ছে, পথে 10 জন যুবক তাদেরকে থামাইছে, থামাই বলছে এটা পরকীয়া অমুক তমুক হাবি যাবি বলে তাদের পিটাইছে, ভিডিও করছে, শ্লীলতাহানি করছে। করার পর অবস্থা এমন দাঁড়াইছে যে ওরা স্বামী স্ত্রী 2 জনে হসপিটালে গেছে। পুলিশ আসছে, আসার পর তারা তখন বলছে যে আমরা তো স্বামী স্ত্রী। তখন তার ফ্যামিলি থেকে লোকজন আসছে, কাবির নামা আনতে হয়েছে। আমরা তবে দেখা গেছে হ্যাঁ তারা স্বামী স্ত্রী। তা আমরা তো এই দেশে বাস করছি, যে একজন ছেলে এবং মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে, তাকে তার ডকুমেন্ট দিয়ে ঘুরতে হবে। স্বামী স্ত্রী যদি ভাই বোন হয়, তাহলে আপনার বাপের কাছ থেকে নিয়ে আসতে হবে, তারা ভাই বোন। তো আমরা এই দেশে বাস করছি। এখানে বসে আমার দেশের যিনি প্রধান শাসক আমাদের ইউনূস সাহেব, উনি আজকে নারীদের সমাবেশে কি বললেন, কি বলছেন উনি বলেন? উনি বলেছেন যে পতিত সরকার তারা নাকি এটা করতেছে। আপনি ওনার কথাটা শুনেন। উনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, অর্থ বিনিয়োগ করছে। ওকে, হতে পারে, কিন্তু আমি এটা অস্বীকার করছি না। একটা স্বৈরাচার যখন পতিত হয়, তাদের কাছে প্রচুর অর্থ আছে, বিনিয়োগ করতেও পারে, আমার কোনো আপত্তি নাই। আপনি 2-1টা ধরছেন, 2-1 লোককে ধরে বলেন এই লোকটা পতিত স্বৈরাচারের অর্থের কারণে এরা আসছে। এই যে শের খান যে কাজটা করলো, একে ধরে আপনি প্রমাণ করেন শের খানকে পতিত স্বৈরাচার পাঠাইছে। যদি পাঠিয়ে থাকে, পাঠাতেও পারে, আমি অস্বীকার করছি না, যদি তাকে পাঠিয়ে থাকে প্রমাণ করেন। আপনার কাছে সব আছে, আছে না? আমরা শুনতাম আগে যে শেখ হাসিনা বলতো, কোথাও যদি ঘরের মধ্যে আগুন ধরতো, বলতো এটা হলো জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস। মুখস্থ একটা শব্দ তারা চালু করছিল, অগ্নি সন্ত্রাস। তো ভালো, কি হয়েছে না আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। তো এখন এই যে নষ্ট রাজনীতির যে
অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা, দায় চাপানোর ভাষা, আল্লাহর রহমতে 6 মাসে আমাদের ইউনূস সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে। উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে, প্রয়োগ করা আরম্ভ করছে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপরাধী কখনো বিচারে। একটা সিম্পল খাত, এই স্বরাষ্ট্র উপদেষ্টা 100% ব্যর্থ। উনি এই কাজগুলি বুঝেও না, করতেও পারে না, করেও না। মাঝখান থেকে রাত 3টার সময় একটা প্রেস কনফারেন্স করে পড়ছে। মানে মানুষের হয় কি, আমরা তো নানা রকম ক্রাইসিসে থাকি, উনি মাঝে 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 আমাদের কিছু হাসির উপাদান যোগায় আর কি, যে এত ক্রাইসিস আসো, দুঃখে আসো, ঠিক আছে একটু হাসার ব্যবস্থা করে দিই। রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে বলে কি আগামীকালকে সোমবার থেকে আর কিছু দেখবেন না, সব ঠিক হয়ে যাবে, এবং তারপরে এগুলি ঘটতেছে। তাও বলে যে আগের চেয়ে আইন শৃঙ্খলা এখন ভালো বলে ওনার প্রধান উপদেষ্টা বলে। আরো যদি আপনি বলতেন না একটাই কাজ হবে, আরো সিরিয়াসলি চাই, তাহলে পুরো উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হয়েছে। এদের কোনো নৈতিক অধিকার নাই ক্ষমতায় আর থাকার, কোনো নৈতিক অধিকার নাই। এরা দেশকে নিয়ে ভাবে না, দেশের মানুষ নিয়ে ভাবে না, এরা কোনো কিছু নিয়ে ভাবে না, এবং ইলেকশন নিয়েও ভাবে না। এদের ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার, একটা যোগ্যতা দরকার, আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই। এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য, আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য। হ্যাঁ, পলিটিশিয়ান অনেক ভুল করছে, আবার শুদ্ধ তো পলিটিশিয়ানই করছে। তা আপনারা কি কি শুদ্ধ করছেন গত 7 মাসে বলেন না ভাই, আমরা একটুখানি। গত 7 মাসে আপনারা কি এমন কাজ করছেন যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি? আপনারা বলছেন আমরা অনেকগুলি সংস্কার কমিশন করছি, এই কমিশনগুলিকে আপনাদের মার্ক হয়েছে? আপনারা খালি যে কোনো কিছু হলেই বিদেশি নাগরিক এক থেকে নিয়ে আসেন, হাজির করেন যে এই সব আমার সমাধান করে দেবো। আমার দেশের লোক নেই না, সব বাইরে থেকে লোক আমদানি করতে হবো, আমেরিকার নাগরিক, অমুক নাগরিক। তো এদের লোক ওই প্রীতি, বিদেশ প্রীতি, আমাদের দেশের লোক কিছু পারে না, সব বাইরের থেকে আনতে হবে। কি করতেছে, কি হয়েছে কি? এই যে আলী রিয়াজ সাহেব একটা শুরু করছে, সংবিধান সংস্কার কমিশন করছে। দেখেন না, খালি আলোচনাটা শুরু হোক, দেখেন পলিটিক্যাল পার্টিগুলো এটা কি করে, এটা নিয়ে হয়েছে কি, হয়েছেটা কি? এইগুলি কি বলবেন? মানে ওনাদের মতো করে করতেছেন, মনে করতেছেন বিশাল কিছু কাজ করে ফেলেছি। ভাই, এনজিওর কাজ আর দেশ চালানোর কাজ এক জিনিস না। হুমায়ুন, আপনি শুনছিলেন আপনার দুজন সহ আলোচকের কথাই, যে তারা কেউ আসলে সরকারের গত 6-7 মাসের পারফরমেন্সে খুশি, সন্তুষ্ট নয়, বরং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে সরকার তড়িৎ যেখানে অ্যাকশন নিতে পারতো সেখানে সরকার নেয়নি। অথচ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন দেশে নির্বাচনের মতো পরিস্থিতি নেই, মানে নিরাপত্তাজনিত কারণে নির্বাচনের মতো পরিস্থিতি নেই। তাহলে নির্বাচন যদি আরো দীর্ঘায়িত হয়, পলিটিক্যাল পার্টি, যেটি নীলুফার আপা বলছিলেন যে পলিটিক্যাল পার্টি যেরকম তড়িৎ অ্যাকশন নিতে পারতেন, আপনারা কি, মানে এই সরকার তো সেটি নিতে পারছে না, তাহলে কি এরকম সহিংসতার ঘটনা আরো বাড়বে কিনা আপনি কি মনে করেন, এবং কেন মনে করেন না যে এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজন নেই? আচ্ছা দেখুন, আমরা কিন্তু এটাও বলেছি যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমরা তার জন্য প্রস্তুত। আমরা আসলে এমন না যে আমরা নির্বাচন চাচ্ছি না, বারবার আপনারা ভুল বুঝছেন যে আমরা নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি এই যে বিপ্লব হলো, জুলাই অভ্যুত্থান হলো, এই বিপ্লব পরবর্তী সময় জনমানুষের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবনাগুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছে, এবং এই প্রস্তাবনাগুলোর মধ্যে নারীর প্রতি সহিংসতা বন্ধেরও এবং নারীকে কিভাবে আরো মেইনস্ট্রিম মিডিয়াতে, রাজনীতিতে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা আছে, এবং সব দলেরই প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনাগুলো নিয়ে ওনারা কাজ করছেন। এখন আপনি একটা মিডল অফ দ্য ডিসকাশনে আপনি যদি ইলেকশন দেন, তাহলে এই এতদিনের সবার প্রস্তাবনাগুলো, যে মনে করেন আমি একটা অন্য রাজনৈতিক দল থেকে বিলং করি, স্যার একজন সিনিয়র সাংবাদিক, আপা বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, ওনারা কি অন্য রাজনৈতিক দলের প্রস্তাবনাকে মানতে বা গ্রাহ্য করতে ওনারা কি বাধ্য, বা ওনারা কি গ্রাহ্য করবেন? এই আস্থাটা কে দিবে? বর্তমান সরকার তো চেষ্টা করছে সর্বদলীয় সব রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করে সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনা এবং বিবেচনা করার। আজকে যেহেতু নারী দিবস, আমি 2-3টা পয়েন্ট আমি আমাদের প্রস্তাবনার মধ্যে যেগুলো ছিল সেগুলো একটু বলতে চাই। যেমন নারীদেরকে আরো অগ্রগামী করার জন্য তাদেরকে ট্রেন আপ করতে হবে, এবং তারা যাতে কর্মক্ষেত্রে আরো বেশি ট্রেন আপ হয়ে চলে আসতে পারে। মনিয়াপা একটা ভালো কথা বলেছেন যে একটা 14 বছরের মেয়ে, তাকে কেন বিয়ে দিয়ে দেওয়া হলো? কারণ তার বাবা মার তো আর্থিক সামর্থ্য নাই। আমাদের নারীদেরকে যদি সেইভাবে ট্রেন করা হতো এবং তারা যদি
আর্থিকভাবে সচ্ছল হতো তাহলে তাদের পরিবারের আর্থিক দায়িত্বগুলো তারাও নিতে সক্ষম হতো। এক্ষেত্রে সরকার আরো ভূমিকা পালন করতে হবে যাতে নারীদেরকে আরো ট্রেন আপ করে মেইন স্ট্রিম যে ওয়ার্কিং ফোর্স সেখানে যুক্ত করার জন্য। এইটা একটা আমাদের যে শ্রমজীবীরা আছেন তারা কিন্তু আপনি এখনো যদি এনকোয়ার করে দেখেন, আমি নিজে একজন আইনজীবী হিসেবে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি বিভিন্ন সময়, তখন দেখেছি নারীর ন্যূনতম নিরাপত্তা স্যানিটাইজেশন ব্যবস্থা কিছুই নাই। অনেক বড় বড় কয়েকটা প্রতিষ্ঠানে আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানেও নাই। এবং পে স্কেল, যেই মিনিমাম পে স্কেল, সেই পে স্কেলটাও রাইট না। এগুলো তো সমতা করতে হবে, এগুলো সমতা করতে হবে যাতে নারী নিজের কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে আসতে পারে এবং দেশ গঠনে তারাও ভূমিকা পালন করতে পারে। এবং সরকার সংস্কার নিয়ে কাজ করছে, সবাই প্রস্তাবনা দেন, সরকারকে চাপ দেন যাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো অ্যাক্টিভলি কাজ করে, বিচার ব্যবস্থা যাতে আরো উন্নত হয়, অন্যায়কারীরা অন্যায় করে যাতে